তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই, তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে। ইতিমধ্যেই 3 ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সায়ন। তারই এক বন্ধুর রিসোর্ট বলে হয়েছে। 3 ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। সন্ধ্যায় আবার আরেকজনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করলো সাদাত চৌধুরীকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতঃপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি আসবে না বাবা? না মা, তোমরা মজা করো। কাউকে বলে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। তোমরা মজা করো মা, আমি দূর থেকেও তোমাদের সাথে আছি। বিশেষ দিনগুলো তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি, দায়িত্বের প্রতি। এই দায়িত্ব করে আমাদেরকে সময় দাও না তুমি। সাদাত চৌধুরী মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন। এ নতুন কিছু না। বিশেষ দিনগুলো বাবাকে কাছে না পেলে মেয়েটা এভাবেই অভিযোগ করে বসে। স্বর্ণ বুঝদার শীতলের মতো যখন তখন আবদার জুড়ে বসে না। তবে মাঝে মাঝে তার চোখ জোড়াও বলে, ও বাবা এসো। কিন্তু আবেগে পড়ে দায়িত্বের অবহেলা কখনো করেনি, করবেও না। এতে মৃত্যুই সই। বাবা আসবে না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহ বাসায় ফিরেছে সবাই। শুদ্ধের সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে আবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। সায়নের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়েছে, মেরেছে, আর এসব ভুলভাল কাজে উস্কে দিচ্ছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলোমেলো। ওকে দেখেই শুধু খাটের নিচে থাকা চেলা কাঠটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউ মাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদার তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার ওপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরে ও দর দরিয়ে গামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার ওপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দিবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগে শীতল শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগে শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসলো। হঠাৎই নরম ওষ্ঠ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধের সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগে শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধা ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলে মেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কিনা জানা নেই ওনার। হয়তো চৌধুরী পরিবারে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এই বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা আলবার্ট আইনস্টাইন। নতুবা এ বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিড়িতে বসায় নাকি এসব অত্যাচার করে। এখানে উনি বর, অথচ ওনার মতের দাম নেই, কিচ্ছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় ধামরা দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরো উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছেই ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে। তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এ কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারিনি, এই বিয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখাও শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস।
এই তোর শিক্ষা? কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেনি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া নাকি উনি? ব্যাপারটা এখানে থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বড়রা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এই মাত্র শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসর্টে ভাইয়ের বিয়ে খেতে যাবে। ছি ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বলবে, বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি। ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিঁড়িতে বসছে। একটু পরেই সূর্যোদয় রিসর্টের উদ্দেশ্যে রওনা দিবে ওনারা। অথচ বাড়ির মেয়ে বউদের সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করে, অথচ কিছু বলতেও পারছে না। কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতে হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবেন না। বললেই তখনকার মতো শুনতে হবে বিয়ের জন্য বড় আব্বুর তর সইছে না। শীতল, শখ, স্বর্ণ 3 বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে। কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনো মুখ ভোতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। কারণ তার এক চোখের আইলানার মোটা, তো আরেক চোখেরটা তেরা বেঁকা, এবড়ো থেবড়ো। তখন সৃজন না জ্বালালে এমন হতো না। পাঁজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নাড়িয়েছে। ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখই কালি হয়ে গেছে। শীতল মুখ কাদো কাদো করে আয়নায় নিজেকে দেখলো। ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারো সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখ ভরা কণ্ঠে শখকে ডাকলো। বলল, আপু আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার। তার আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমের যে অত্যাচার, মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের মানুষ। সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, বেকার মেকার পছন্দ করে না। দেখা যাবে মুখের উপরেই বলে বসবে। মানুষটার মুখে লাগাম নেই, যা তা বলে অপমান করে বসতে পারে। সেই সুযোগ তাকে বোধহয় শাড়ির সাথে হিজাবও পরতে হবে, নয়তো এক আছাড়ে নারী বুড়ি বের করে তাকেই জিজ্ঞেস করতে পারে, কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়। স্কিনে শুট করে না, কারণ স্কিন সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলে দু গালে, কপালে, নাকে, থুতনিতে ব্রণের দেখা মিলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগটাগও তেমন নেই। স্বর্ণ কোথা থেকে কিসের কিসের যেন গুঁড়া এনে দিয়েছে, সেসব দিয়ে পুরো স্কিন চকচক করে, এখনো করছে। তাই ওসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতেই আয়নায় তাকিয়ে শীতল আর মুখের পানি মুছলো। চোখের পাতার উপরিভাগ আর একটু ঘষাঘষি করলো। অনিয়ন কালার শাড়ি পরেছে সে। ফর্সা গায়ে রংটা যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো। সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে এই কথা ভেবে মুখ টিপে হাসলো শীতল। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুদ্ধ ভাই এখন কি করছে? ঘন্টাখানেক আগে সাম্য সৃজনকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল। নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তা সেই মানুষটা আর নিচে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আসতে আসতে শখ, স্বর্ণ, আপুও রেডি হয়ে যাবে। দুজন সাজালে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছি বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। শুদ্ধ রুমের দরজা হালকা করে ভিজিয়ে রাখা, অর্থাৎ রুমেই আছে সে। আচ্ছা ধুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে। খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুলকাচ্ছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের উপর কুশন এসে পড়লো। কুশন ক্যাচ করে মুখ ভোতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝলো নক না করা ঢোকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনেই এসেছি। বলে বিদায় হও। ফুল এনে দেন। ফুল কি করবে? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই মাথা থেকে বেরিয়েছে। আমি ছাড়া সৎ বুদ্ধির মানুষে এ বাড়িতে আর কজন আছে? তা অবশ্য ঠিক।
এবার ঝটপট ফুল এনে দিন দেখি। এসব ফুল টুল গুছতে হবে না, হিজাব পর। না, আমি হিজাব পরবো না। তাহলে যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে, আমি যাব, আর হিজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ের নলা কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়, আমার চোখে পড়লে খবর আছে এক একটা। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? না দেখাক। প্লিজ। হুম, ওঝা চলবে না, যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরবো তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে? বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচ খ্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণ খেয়াল করলো শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানে না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছো বেশ। আচ্ছা, মানালেই কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে, নজর লাগলেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়, তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। এ কথা ভেবে তার বিরক্তের মাত্রা দ্বিগুণ বাড়লো। আজ প্রচুর গরম, এ গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে কেউ আমাকে বাড়ি নিয়ে চলো, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা? এই তো 2 মাস আগের ঘটনা। সেদিন সারাফাত চৌধুরী বন্ধুর মেয়ের বিয়েতে সে ছাড়া বাড়ির সবাই গিয়েছিল। সেদিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে অকেশন লাগে না, মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে, তবে এখনো শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কি না তা অবশ্য জানা নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতনি কেটে গিয়েছিল, রক্তারক্তি অবস্থা। নতুন বর বউ রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে শাওয়ান চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলে। অজ্ঞতা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদটাকে আনতে যায়। থুতনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না, কাঁদছিল খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাঁদছে, রাগ টাগ ভুলে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। এ কথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করা লাগে শুদ্ধ ভাই, সেলাই করলে থুতনিতে দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না। আমার বরপক্ষ এসে বলবে থুতনি কাটা বউ নিব না আমরা। এভাবে একের পর পাত্র ফিরে গেলে তখন বিয়েই হবে না আমার। তার কথা শুনে ডাক্তাররাও হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিয়েই থুতনিতে হালকা দাগ এখনো রয়ে গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবুও এ মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, ন্যাড়া বেলতলা একবারই যায়, আর শীতল যায় বারবার। কেন যায়? কারণ বেল বরাবরই তার মাথায় পড়েছে কিনা সেটাই দেখার জন্য যায়, নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডজ্ঞান হতো। যার যা ভালো লাগে করুক, কাউকেই কিছু বলবে না। শুধু হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমার পাঞ্জাবি? শুদ্ধের কথা শেষ হতে দিল না শীতল, তার আগেই হড়বড় করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এ জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না, শীতল ধর, এটা তোর জন্য, পরিস কেমন? মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু কিনে দেয়, অথচ আপনি জীবনে তো 1 টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়া 2 মাস হয়নি। 3 জনেরই নাম খোদাই করা একই রকম স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব, আরো কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে, অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার। আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কিনা কিছুই নেয়নি। ঘসিটি বেগমও এত তাড়াতাড়ি পোল্ট্রি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পোল্ট্রি খেতে পারে। সে কথা বাড়ালো না, হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো। আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির উপরে রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের? টাকার বেলাতে সে আবার না করতে পারে না।
তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধ ভেজা চুলগুলো হাত কোপা করে নিল। তারপর শুদ্ধের বের করা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কুচকাল। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে, তাই সে কাবাট খুলে হ্যাঙ্গারে ঝুলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর, এর আগে পরেনি বোধহয়, একেবারে নতুন, বুকের কাছে ডিজাইনটাও বেশ। সে পাঞ্জাবিটা নিচ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সেই কবেই এটা চুরি করে নিয়ে যেত, কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের করা হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? এ কথা ভাবার পর মুহূর্তে পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসলো। ছোট্ট ছোট্ট চুল কানের পিছনে গুজে বিড়বিড় করে উচ্চারণ করলো, শাড়িতেই নারী। অতঃপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করলো। ড্রেসিং টেবিলের একটি তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুলতে গিয়েও দেখলো সেটা লক। টানাটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করা দূর, ফিক করে হেসে ফেললো। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? কতক্ষণ একা একা হাসলো সে। তারপর হঠাৎ মনে পড়লো সাজগোজ করা হয়নি তার, শখ বোধহয় রাখছে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারো কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজা থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই, আয়রন করে দিয়েছি। এ কথা বলে পুনরায় দরজায় আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকার লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। এ কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল, আর পাঞ্জাবি আয়রন করার কাজ নতুন নয়। বাবা এলে বাবারটা করে দেয়, সায়ন ভাইয়েরটা করে, সাম্য সৃজনেরটা করতে হয়। বড় আব্বু মেজো আব্বু কখনো কখনো আয়রন করার কাজ দেয়, কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজই করতে হয়, অভ্যাসও আছে। শীতল শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমে ছুটলো শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সিতারা সিমিনের কথা শোনা যাচ্ছে, তারা বাকিদের তাড়া দিচ্ছেন। সিরাজ সায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সে কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় যাওয়ার কথা বললেই এই ছেলের কাজ বাদে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার তাড়া দিল। শখ স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজোড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জানরে, আর কত দূর পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে স্বয়ং কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও একটু পর যা তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয় এই পাঁচি মানুষটা নাকি রাজনীতি করে। মানুষ জবাই করে গবাদি পশুর মতো, তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না। অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সবটুকু ধৈর্য হারায়, কথার লাগাম ছুটায়। রোমান্টিকতার তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকেই দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তার কাছে সায়ন অন্যরকম। 3 বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুলল। তারপর একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। 3 বোনকেই অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। শারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল। দেখলেন 3 রাজকন্যাকে, মনে মনে আওড়ালেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো বড় কি সত্যি বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে। এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো কেউ বব্বু বলে বাড়ি মাতিয়ে তুললো। মেয়েরা বড় হলেও যত মুশকিল, তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করা তারা না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথ ঘাটে লোকে মুখে শুনতে হয়, মেয়ের বিয়ে দিবেন না। এ কথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন 3 রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে আলাদা ভাবে দেখেছে। উনি ভাবেন
ওনার 3টা মেয়ে, আর 3টাই ওনার। 3টার একটা কষ্ট পেলে ওনার বুকে বিঁধে। শীতলটা কিডন্যাপ হলো যেদিন কি ওনার বুকের ভাঙন দেখেছিল? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে ওনারা 3 ভাই 2 চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল। এ কথা কেউ জানে না, জানবেও না। একবার রিকশার চাকায় স্বর্ণের ওড়না বেঁধে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছিল গলায়। গলার চামড়া ছিলে যাচ্ছে, তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পর পর গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার হাত দুটো মুঠ করে পুরো অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু, কই ব্যথা নেই তেমন একটা। অথচ গলায় প্রচন্ড ব্যথা ছিল। সাম্য সৃজনের জ্বর এলে এখনো জ্বালিয়ে মারে। রাত বিরাতে কেটে কেটে বাড়ি মাথায় তোলে, কি যে তাদের। পরে উনি বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ান, গল্প শুনান, গল্পের ছলে সূরা পড়ে ফু দেন। সায়ন শুদ্ধ বড় হয়েছে, কিন্তু তারা বাড়ি না ফিরলে উনি আগে টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন সায়ন আহত হয়ে বাড়ি ফিরল। রাগ দেখালেন ঠিকই, কিন্তু তার সেবা যত্নে ত্রুটি রাখেননি। কথা না বললেও বাসায় ফিরে খোঁজ খবর নিতেন। শুদ্ধ তো প্রায় ঢাকাতেই থাকে। ঢাকায় থাকলে তাকে কি, তার ফ্ল্যাটের কর্মরত লোকদের সাথে ওনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের। যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেবে না। রান্নার ব্যাপারেও তাই, হয় নিজে রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলের যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা, সে তো কদিনের অতিথি মাত্র। ভাবলে বুকের পাঁজর ভেঙে আসে। শখটা বড্ড নরম স্বভাবের, কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট্ট শীতলের। কি অদ্ভুত, পেলে পুষে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ের বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি, তখন চাইলেও জোর দেখাতে পারবে না। শখ স্বর্ণ বরাবরই বুঝদাল, তবে শীতল এই মেয়ে মাথাতেই বড় হয়েছে, বোধ বুদ্ধি হয়নি। নতুবা রাত দিন চেঁচে পড়ে শুদ্ধর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে মার খায়। যে বাড়ির ছোট কন্যা হিসেবে সবাই যেমন আদরের, তেমনি আল্লাহ দিও। সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্যই বরাদ্দ থাকে। এজন্য মাঝে মাঝে তার ভুল চুক চোখে দেখেও দেখে না। এদিকে বাড়ির 3 গিন্নিও একেবারে তৈরি। ওনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়না স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা। শারাফাত চৌধুরী, শাওয়ান চৌধুরী, সাম্য, সৃজন সবার পরনে আজকে সাদা পাজামা পাঞ্জাবি। একটু পরে শুদ্ধ নিচে নামলো। বরাবরের মতোই চুপচাপ সে, মুখভঙ্গি গাম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ায় বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ জানে সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে ঠিক কি পরিমাণ সুদর্শন লাগছে? জানে না বোধহয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকেই আশা করা আকাশ কুসুম ভাবনা। শুদ্ধ নেমে এসে দাঁড়াতেই শাওয়ান চৌধুরী তার কাঁধ ধরে এবার বলেই ফেললেন, কি রে বাপ, সাদাতে কি দরুন দেখেছো তাকে? শুদ্ধ নিশ্চুপ। এটা তার কাছে নতুন কিছু না, এ কথা অনেক শুনেছে, তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছু না এটা। তবে ও দূরে দাঁড়ানো সিরাত সিতারার উদ্দেশ্যে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না ভাবি? আব্বা তো এমনই উঁচা লম্বা দেখতে, শুনতে ছিল। সিতারা মেজজায়ের কথা শুনে হেসে সম্মতিসূচক মাথা নাড়ালেন। শুদ্ধ বসেছে বাবার পাশে, তবে কথা বলছে শাওয়ান চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরেছে সায়ন। সবাইকে রেডি দেখে এক প্রকারে দৌড়ে যেতে যেতে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, নতুন বরদের বকবক করতে নেই, বউ বাঁচাল হয়। এ কথা বলে রুমের দিকে ছুটল সে। এদিকে সময় হয়ে গেছে, তাই শুদ্ধ যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসর্ট বুক করা, দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করা আগেই সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। তারপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটায় বড়রা উঠলো, আরেকটায় ছোটরা। সবাই বড়দের যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে শীতল, তার করে সাম্য, পেছনের সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এইদিকে এখনো সায়নের আসার নাম নেই। এখন শীতল মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি। এই কথা বলে সাম্যকে কোল থেকে নামতে বলতেই শুদ্ধ বলল, প্রয়োজন নেই, সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ
তাদের বিশ্বাস নেই। তাই আগে বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি। এই কথা শুনে শীতল মুখ বাঁকালো। খোঁচাটা যে তাকে মারলো বুঝতে বাকি নেই, তবুও শুদ্ধের বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল, বারণ করেছে। ওয়াশরুমে যাব। এ কথা বলে সে শাড়ি সামলে নিচে নামলো। গুটি গুটি সায়নের রুমে গিয়ে দেখলো সায়ন কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখে গাল ভর্তি হেসে বলল, কি রে বোনু, শাড়ি পরছিস? তোর বোনও পরেছে নাকি? উফ, তাড়াতাড়ি করো ভাইয়া। এই তো হয়ে গেছে। শীতল তাড়া দিল। এই কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামলো, কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সায়নের সাথে শীতলও হন্তদন্ত হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল, ছাবলা মার্কা দুলাভাই নেব না আমি, কালই গিয়ে রিহানকে আপন নাম্বার দিয়ে আসবো। এই না, বলো না, তুই না আমার গুড সিস্টার। তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে স্মার্ট মার্কা দুলাভাই চাই আমার। তাহলে বোন দিবি তো? ওকে। এ কথা বলে সে কাবার থেকে পাঞ্জাবি বের করলো। সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে। শীতলকে আরো 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো। চুল ঠিক করলো, পারফিউম স্প্রে করলো। এবার একেবারে পারফেক্ট লুক। এরপর শীতলের সামনে দাঁড়িয়ে ভুরু জোড়া নাচিয়ে বলল, চলবে। শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না, দৌড়াবে। এবার চলো, নয়তো তোমার জাদ্রেল ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। শীতলের কথা শুনে সায়ন হেসে ফেললো। তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো। সে ফিচেল হেসে বলল, শুদ্ধ আমার ভাই হলে তোর কি হয়? শত্রু। পরম শত্রুকে বশে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা হয় জানিস? কি দিয়ে? শীতলের পাল্টা প্রশ্ন শুনে সায়ন কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, ক্ষেত্র বিশেষ ধনুকের তীর মিস গেলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না। ট্রাই করে দেখতে পারিস। আর শুদ্ধর বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারোর জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়। খুব মারে। জান দিয়ে ভালোবাসতেও জানে। মিথ্যা কথা, তার মন নেই, সে পাষাণ পুরুষ। ওই পাষাণ পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবীর সমান সুখ তোর পায়ের কাছে এনে দেব। সে আমাকে ভালোবাসবে না ভাইয়া। বাধ্য করবি? বাধ্য করে ভালোবাসা হয়? হয় না, তবে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করা যায়। যদি না পারি? আমি আছি তোর পাশে। পথ খুব কঠিন প্রাপ্তি, কিন্তু অমূল্য রত্ন। শাঁসা শব্দে গাড়ি চলেছে হাইওয়ের উপর দিয়ে। শীতলরা ভাই বোনরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হইচই করছে, কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে। এরই মধ্যে পুরনো ঘটনা স্মরণ করে একে ওকে খোঁচাচ্ছে, পচাচ্ছে, গাল ফুলাচ্ছে, তো খুনসুটি মারামারি করছে। গাড়ির মধ্যে শুধু নিশ্চুপ। সে এক মনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে, নতুবা চুপ থাকছে। যা স্বভাব তার। শুদ্ধর পাশের সিটেই শীতল বসেছে। পেছনের সিটে সাম্য, সৃজন, সায়ন, শখ আর স্বর্ণ। পেছনে বসতে চেয়েছিল, কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে। সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে, কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে, অস্থির অস্থির লাগছে। শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁক ঝাঁক করাটা পেটে খোঁচাখুচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে। কম্পিত হাতজোড়া মুঠ করে ধরায় হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতরে ধুকপুকানি শব্দটা যেন বেড়েই চলেছে। এসব কেন হচ্ছে? ভয়ে নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসব ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে, নানানভাবে বোঝাচ্ছেও। বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায়। কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে, নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে? কিছুক্ষণ আগেও শাওন ভাই কি সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। ধুর, ভাল লাগে না এসব। আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে? শুরুটা করবেই বা কি দিয়ে?
মানুষটা যে পরিমাণে রাগী, যদি থাপ্পড় মেরে বসে, থাপ্পড় না মারেও চেলা কাঠা দিয়ে আধমরা ঠিকই করবে। অতপর জিজ্ঞাসাও করতে পারে, আমার সাথে প্রেম করবি? শখ মেরে গেছে প্রেম করার? না মিটলেও বল, যত্ন করে বাকি হাড্ডাগুটি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামাই। মনে মনে এসব ভেবে একবার শুদ্ধের দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিনিময়ে সে মিষ্টি করে হাসলো, কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ নজর সরিয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। অশান্ত ব্যঙ্গাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ। তাছাড়া সে খুব ভালো করে জানে শীতলের দস্যি পড়া মানে সব স্বাভাবিক, আর চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকাচ্ছে, পায়তারা করছে। সে আবার তাকালো, এবারও চোখাচোখি হলো। শীতল পূর্বের মতো করে হাসলো। তা দেখে শুদ্ধর ভ্রু জোড়া কুঁচকে গেল। সন্দেহ আরো প্রবল হলো। একে এখন বকবক করাতে হবে, নতুবা রাগাতে হবে, না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা বের না করলে জানা যাবে না মনে মনে কি ঘোট পাকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে সায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের। সায়ন কী সব বলে আর সে মুখ ভোতা করে শোনে। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হচ্ছে শীতল আর সায়ন। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছু একসাথে গুজুর গুজুর ফুচুর ফুচুর করা মানে বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস। এসব ভেবে শুদ্ধ বলল, খাবি? না। খারাপ লাগছে? না। তবে পানি খাবো। শুদ্ধ পানি দিল। সেও সময় নিয়ে পানি খেলো, মুখ মুছে বোকা বোকা হাসলো। তারপর বলল, আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই। শুদ্ধ কথা বাড়ালো না, লক খুলে দিল। শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। শুদ্ধ লেখাটা দেখলো। বলতে অনুমতি দিতে শীতল ঢোক গিলে কপালে জমা ঘাম মুছে জানালার পরে বলবে। শুদ্ধ আর জোরাজোরি করলো না। বলতে অনুমতি দিতে শীতল ঢোক গিলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে। শুদ্ধ আর জোরাজোরি করলো না। তখন সাম্য বলল আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অজ্ঞতা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধই নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে ওপাশে চলে আইসক্রিম আনতে। শীতলের প্রচুর অস্থির লাগছে। কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামলো সে? তার দেখে সায়নও নামলো। শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো। তারপর ফিসফিস করে বলল, নার্ভাস? হুম। আজ মনের কথা বলতেই হবে। আমি পারবো না ভাইয়া। তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব বলো? পৃথিবীতে ছেলের অভাব না, তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ। শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন। ভাইয়া বাদ দাও না প্লিজ। তোর ভালোর জন্যই বলছি বোন। শখ আর তুই কেউই আমার কাছে কম না। দুজনেই আমার জান বাচ্চা। আমি যা করছি জেনে বুঝে করছি। বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই। তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একজন ছায়াসঙ্গী কতটা জরুরি। তিক্ত কথা কি জানিস? মেয়েরা যদি লয়াল জীবনসঙ্গী পায় তবে সে ইহজীবনই জান্নাতের সুখ পায়। আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে। তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ ভাইয়াও তো। শুদ্ধর আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, শুদ্ধ নই। তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না? ভয় পাচ্ছি আমি, খুব ভয় লাগছে আমার। বাড়িতে জানাজানি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে। তুই শুধু শুদ্ধকে কাবু কর, বাকি সব সেই সামনে নেবে। আমি যেমন তোর বোনের সমস্যায় ডাল হয়ে দাঁড়াই, তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ। আমার কথাটা শোন বোন, আমার আল্লাহর কসম করে বলছি, এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চাই তোরা ভালো থাক। শুদ্ধ ভাই কেন, আর কেউ কেন নয়? কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বোঝালাম, কে কি কেন কিভাবে, এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করার তোকেই করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না তাহলে আমিও আর কিছু বলবো না। শুদ্ধ আসছে, আপাতত টপিক চেঞ্জ কর। শীতল মাটির দিকে তাকিয়ে আছে। ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন?
যাকে নিয়ে ওসব কিছু ভাবেনি হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে, স্বপ্ন সাজাবে কিভাবে, যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে। সায়ন শীতলের মনের কথা বুঝলেও কিচ্ছু বলল না, কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারো সাথে সম্পর্কে জড়াতে দেবে, আর না অন্য কারো বউ হতে দেবে। শখকে আটকাতে পারবে না, কারণ সে তার আপন বোন, আপন রক্ত। তাকে রাখার অজুহাতও নেই, তবে শীতলকে চোখের সামনেই রাখবে, কারণ চাচাতো বোন বিয়ে করা জায়েজ। শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন, বিয়ে তো দিতেই হবে। তাহলে শুদ্ধর সাথে কেন নয়? সেই পাত্র শুদ্ধ কেন নয়? যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধের সহধর্মিনী। সে তাদের বিয়ে দেবে, নিজে প্রধান সাক্ষী হবে, এবং একদিন দেখিয়ে দেবে এ টম অ্যান্ড জেরিরই হবে বেস্ট জুটি, বেস্ট কাপল। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানলো সায়ন। এমন সব কথা বলল, শীতল না হেসেও পারল না। তাকে হাসতে দেখে সায়ন হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হই হই করে আনন্দে ডুবে গেল। এবার সায়ন সামনের সিটে, আর শীতল বসেছে পেছনের বোনদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা কথায় বোনরা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো, তোরা সারা জীবন এভাবে হাসি খুশি থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সায়ন তাই করব। সারাফাত চৌধুরী গাড়ি রিসর্টে প্রবেশ করার পর পর শুদ্ধদের গাড়িও এসে থামলো। একে একে নামলো সবাই। অসম্ভব সুন্দর রিসর্ট, গোছগাছ, ছিমছাম পরিবেশ। সারাফাত চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে, কিন্তু এসে হতবাক হয়ে গেছেন, কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে। অনেক পরিচয় মুখের দেখা পাচ্ছেন। শ্বশুর বাড়ির লোকজন, বিজনেস পার্টনাররাও এসেছেন। সকলে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছেন, ফুলের বুকি তুলে দিচ্ছেন, এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয়ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না, বরং ওনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়ির মেয়ে বউদের শুদ্ধ ভিআইপি আসনে বসালো, কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে। কত চেনা মুখ এসে কথা বলছে শুদ্ধ ও সায়নের সাথে, বুক মিলিয়ে কোলাকুলি করছে। ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকে খেয়াল করছে। মানুষটা তার সাথে হাসি হাসি মুখে কথা বলে, শুধু তার সাথে কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে, তখন সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চওড়া হলো। মনের ভেতর সমস্ত ভয় হাওয়া উড়িয়ে দিল। এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসলো। সারাফাত চৌধুরী হাসি মুখে তাকালে ফিস ফিস করে বলল, বড় আব্বু, আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টা রোস্ট দেওয়া হয়। যান, আপনাকেই নিতে আসতে হবে। ফিস ফিস করে বলা কথাটা আশেপাশে সবাই শুনে ফেললো। অতঃপর অট্ট হাসিতে ফেটে পড়লো সকলে। মজাও করলো অনেকে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো, এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সিতারার প্রধান সাক্ষী, আর মেয়েরা হলো সারাফাত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে স্মৃতিচারণ সহায়তা করতে হলো ফটোশ্যুট হলো। ফটোশ্যুট করতে গিয়ে ঘটলো আরো অনেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তন্মধ্যে শুধু বর বউয়ের ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে, অথচ এত মানুষের সামনে সারাফাত সিতারা যেন একটু লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল। বারবার বলার পরও একই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলল। সর্বসম্মুখে এ কথা বলায় সারাফাত চৌধুরী অপ্রস্তুত হাসলেন, কাশলেন। এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর সাথে আর একটু ক্লোজ হতে যাবেন, তখন সায়ন বলল, মনে মনে কথাটি বলল, প্রাচীনকালে বিয়ে করছো, বাসর সেরেছো, আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছো। এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি, অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনেও দেখতে হলো। আম্মু, তুমি অন্তত কিছু বলো। দেখো, তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলের নাজেহাল খারাপ। সারাফাত চৌধুরী কটপট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসলো। ভাবখানা এমন, তার মতো নিষ্পাপ ছেলেই হয় না, সে নাদান বাচ্চা।
এ কদিন হলো পৃথিবীতে এসেছে। এরপর চৌধুরী নিবাসের সদস্যদের সাথে অনেক ছবি তোলা হলো। সারাফাত 3 কন্যাকে নিয়ে ছবি তুললেন, গুণধর পুত্ররাও বাদ গেল না। ভাইরা আদরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটায় বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে। অতঃপর খাওয়া দাওয়ার পর্ব এলো, সবাই খেতেও বসলো। বড়রা এদিকে আর ভাই বোনরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুদ্ধ তাকে যেতে বলে নিজেই সবার খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে শীতলের প্লেটে হালওয়ারা মাংস তুলে দিল। বিলম্বনা ভারের শীতল হাড়গোড় খেতে পছন্দ করে। সবাইকে নিয়ে নিজে বসতেই সায়ন শুদ্ধের প্লেট সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সায়ন খেতে ইশারা করে নিজে খেতে শুরু করলো। ক্ষুধায় পেট চো চো করায় সবাই খাচ্ছে। সায়ন হঠাৎ পরপর আরো 2 পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল। শুদ্ধ ভ্রু জোড়া কুচকে তাকালো। সায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আবার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। তোমার বোন, তুমি দাও। এ কথা শুনে সায়ন ভ্রু কুচকালো। তারপর অতি সন্তর্পণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। সুদভূত। তাদের 2 ভাইয়ের ফিস কথা কেউ খেয়াল করেনি। বোনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। সাম্য সৃজন বোরহানের গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়ালো না। মাংসের ছোট টুকরা শীতলের প্লেটে তুলে দিতে থাকলো। শীতল মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানে রেখে চলে যাব। শুদ্ধের কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসলো। তারপর জবাব দিল, না। স্যালাড? না। পানি? না। তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়লো। সায়ন মিটিমিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কল কাটি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করলো না। শুদ্ধ মাংসের টুকরো দিতেই থাকলো, সে খেতেই থাকলো। 2টোর জায়গায় 3টে রোস্ট খাওয়া শেষ। 4 নম্বর চলমান। শুদ্ধ নিজের খাওয়া রেখে দাঁতের দাঁত চেপে শীতলের প্লেটে মাংসের টুকরো দিতে দিতে বলল, কত বছর অনাহারে তুই? খবরদার বলছি, খাওয়ার খোটা দিবেন না। বড় আব্বুকে বলে দিব কিন্তু। বল, এক্ষুনি বল, না বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব। বেয়াদব। জান, খাবই না আর। খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। খেলেও বকছেন না, আবার খেলেও বকছেন। সমস্যা কি আপনার? শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা। এদিকে সময় শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গেছেন। ওনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছে। এরই মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। 2 ভাইয়ের হঠাৎ কি হলো কেউ কিছুই বুঝলেন না। শুদ্ধ যে প্রচন্ড রেগেছে, তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই। ওদিক ফাঁকা, আশেপাশেও তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না। সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না, কিন্তু যখন রাগে তার উপর রাগে তার জীবন ছাড়খাড় করে তুলে। বিন্দু মাত্র কার্পণ্য বোধ করে না। এতক্ষণ তো সব ঠিকই ছিল। হঠাৎ কি হলো যে 2 ভাই রণমূর্তি রূপ ধারণ করলো? 2 ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাপত শাহরান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নি চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে শুদ্ধ সহজে রাগে না। সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না, কিন্তু যখন রাগে, যার উপর রাগে তার জীবন ঝড় তুলে দিতে বিন্দু মাত্র কার্পণ্য বোধ করে না। এতক্ষণ তো সবই ঠিক ছিল। হঠাৎ কি হলো যে 2 ভাই রণমূর্তি রূপ ধারণ করলো? 2 ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে এলেন। শুদ্ধ অগ্নি চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সায়ন হাসছে, আর এই হাসি শুদ্ধ রাগের মাত্রা শতগুণ বাড়ালো। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনলো, না কেউ তাকে থামাতে পারলো। সায়নকে জিজ্ঞাসা করলে কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতে জামিন করাতে পারেননি উনি। এই উকিল তো সেই উকিল, কেউ কেস নিচ্ছে না। কেন নিচ্ছে এর জবাব এখনো মেলেনি। ছেলেটা দেশে এসেই ফেসে গেছে।
কতবার বারণ করেছিল চোখ কান খোলা রেখে চলতে। ওনার চারপাশে শত্রুপক্ষ গিজ গিজ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেনি। এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে। কনক এখন নিজে যেন ভেঙে পড়া কলা গাছ, তাকে নিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগ নেই। কিন্তু থেমে থাকলে হবে না। উনি কাটা হাত পাগুলো দেখছেন, কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এ কাজ আজমের। সায়নের ডান হাত আজম, অর্থাৎ সায়নী এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন প্রাণপণে উঠতে দেবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নোয়াবেন, কিন্তু এই ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে সে কল করলো ইয়াসিন নামে সেভ করা নাম্বারে, কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না। শুধু শোনা গেল কোনো মেয়ের চাপা গঙ্গানের সুর, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেসেজ এলো, ডোন্ট ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার বউ বাচ্চাকে নিয়ে। ডোন্ট ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড উঠবে, বলে দিলাম। মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ব্লাডি হেরা ওসব নিয়ে থাক তুই, তোর তেজ কমা, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ফিরে তাকাচ্ছে। পরনের পোশাকে স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটার স্টাইল নজর কাড়া। হাতে থাকা নামি দামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশের পানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে, আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যার আজান হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরনীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়িতে তখন কটা হবে? 7:30টার মতো। যানজটে রাস্তায় জ্যাম বেঁধেছে। যানজটও তার ভালো লাগছে, আপন দেশ বলে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানলো। দেশে ফিরলো প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। উবারই শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতে দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো তার সামনে। এভাবে গাড়ি থামায় বিরক্ত হলো। দুটো গাড়ি ছুঁড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, জি, আপনাকে তো ঠিক চিনলাম না। শুদ্ধ পাঠিয়েছে? আমি তো আসার কথা কাউকেই জানাইনি। তাহলে জানলো কিভাবে? ওকে। মুখে একথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না, কারণ বিপদ বলে কয়ে আসে না। সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু না। হ্যাঁ, মেসেজ এসেছে, তাহলে যাওয়া যায়। তারপর আজমের সাথে কথা বলতে বলতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে, তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। সায়নের নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজ এরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়েই তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে সাবান নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। ওকে দেখে শুদ্ধ খাটের নিচে থাকা চেলা কাঠটা নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউ মাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতায় উপরে উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল সাবান নিয়েছে, তারপরেও দরদরিয়ে গামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরলো। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসলো।
হঠাৎই নরমষ্ট ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধ সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটলো তা বুঝে ওঠার আগেই শীতল ফিস ফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? শুদ্ধ হতবাক, হতবম্ব চোখের চাহনি, ঘাড়ের কাজটা গির গির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে সে কি করেছে আর কিসের আবদার করছে? তার নামের কলঙ্ক মাখার? কলঙ্কের মানি বোঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়, তাও আবার তার নামের কলঙ্ক? সে কিয়ৎকাল কোনো কথাই বলল না, বলা বাহুল্য বলতে পারল না, শুধু নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বসে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, ঘামছে। বুঝতে বাকি নেই সায়ন ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানো এ কাজটা করেছে। মোট কথা দুটোটে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে, কিন্তু সে সেটা হতে দিবে না। আজ অবধি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে তাও সে জেনে শুনে। হাস্যকর। এদিনের অভিজ্ঞ খেলোয়াড় অভ্যাস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিমখরা কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? কতটা? অনেকটা। বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধের ঠান্ডা চাহনি দেখে ঠক ঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। হুম, যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় অপুর থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? কি রে, পারবি না? কথা বল। এখন চুপ কেন? সৎ সাহস নেই? কি রে, উত্তর দে। এখনো সব ভালোবাসা উবে গেল? সর যা, তোর কেউ আমার চোখের সামনে আসবে না। আজকের পর থেকে তোর আমার কেউ না, কেউ না। যার অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তার আমার কেউ হতে পারে না। এ কথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতে সায়নের সাথে মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধের থমথমে মুখে দেখে সায়ন ও শিট বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল। শুদ্ধের বাইকের স্পিড দেখে সায়নের কাল ঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে। এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো। এই ছেলের বাইকের যা গতি, না থামালে নির্ঘাত সে অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না, তাই সে বিপরীত পথ ধরলো, কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছে চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুদ্ধ দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথাটা অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলছি তার জন্য আমি সরি, ভুলে যা সব। শীতলকেও বারণ করে দেব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ, স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথা শুন না ইয়ার, প্লিজ প্লিজ থাম। সামনে হাইওয়ে, স্পিড কমা তার বাচ্চা। এই এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি। এবার থাম, থাম না শুদ্ধ। সায়নের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধর মন গলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলো ভাবে ঘুরপাক কাছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, আপনার নামের কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করিয়ে যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করলো তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে। কাঁপা হাতে ব্রেক ধরে থাকা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে।
তারপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলেছে ব্রিজের ওপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাস, মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের ওপর দু ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে, কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মাল ভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে কাট, এত বাতাসে কপালে সরু ঘাম, শুকনো গলা সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে। টাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দুহাই লাগে, কথা শুন। শুদ্ধ শুনলো কি না বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাতে সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম পাগলামি করবি না শুদ্ধ, তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে তোকে মাফ করবো না, কখনো না। এ কথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষলো। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাক আলাও খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুদ্ধ তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থামিয়ে নেমে পড়লো। বাইক স্ট্যান্ড করার সময় হুঁশে নেই, বাইক আছড়ে পড়লো মাটিতে। সেসব পরোয়া না করে দিক বেদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধের কাছে। শুদ্ধের শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগেই খপ করে ধরে ফেললো শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলাও সে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধর বুকে সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরেক ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, তার বাচ্চা, বাপ মারাও আমার সাথে, বাপ, তোমার বাপ রুদার সময় আমার নাই। কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না। বড় হয়ে গেছ, খুব বড়, এতই বড় হয়েছ বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার। তাহলে শুনে রাখো, তোমার বালকা মুরের মাকে দফা রফা করার ক্ষমতা আমি রাখি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? করব না। মারবি? মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলে তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিন ক্রিয়েট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি বল? কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জোটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অরণ্য হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সে মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো ভালবাকনা বুদ্ধি নিয়ে করে না, এটা বুঝো না? আগে সময় দিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছে, কিন্তু তোমরা আজ যা করেছ যথেষ্ট করেছ। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল। হতবাক তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে। দুই ভাইয়ের চোখ লাল বর্ণ, দুজনেই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে। দুজনেরই জেদি কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যি কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস, মারিস, তবুও মেয়েটা তোর কাছেই যায় কেন? চায় কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পার্স আমি বাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে।
শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই সব? স্বর্ণের মতো শীতলকেও একই নজরে দেখিস? বল, মুখে একবার বল হ্যাঁ বল। তাহলে আমিও কথা দিচ্ছি, আর কখনো এই ব্যাপারে কথা বলবো না, আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। তবে কি ধরে নেব নীরবতায় সম্মতির লক্ষণ? শুদ্ধের কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে। আজ অবধি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত যদি মেনে নিত